নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব আইসিডিএস রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। তো বন্ধুরা, যারা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করুন, তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন আপডেটস এবং তার সাথে সাথে বিভিন্ন জেলার বিভিন্ন চাকরির খবর পাওয়ার জন্য। তো চলুন আমরা সরাসরি ডিসকাস করব আইসিডিএস পরীক্ষাতে কোন কোন প্রশ্নগুলো বারবার জিজ্ঞাসা করা হয় এবং খুবই গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমের প্রশ্নে বলা হচ্ছে আইসিডিএস কথাটির পুরো নাম কি। তো এটা যে ফুল ফর্ম সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এটা যে ফুল ফর্ম সেটা কিন্তু পরীক্ষার আগে আপনাদের জানতেই হবে। এই কোশ্চেনটি কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এরপর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে অঙ্গনা শব্দের অর্থ কী। তো অঙ্গনা শব্দের অর্থ হচ্ছে নারী বা মহিলা বা স্ত্রী লোক। তো অঙ্গনা শব্দের অর্থই হচ্ছে নারী অথবা মহিলা অথবা স্ত্রী লোকদেরকেই বলা হয় অঙ্গনা। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন শব্দ থেকে অঙ্গনওয়াড়ি শব্দটি এসেছে। তো অঙ্গনা শব্দ থেকে অঙ্গনওয়াড়ি শব্দটি এসেছে এবং এই অঙ্গনা শব্দের অর্থই হচ্ছে নারী বা স্ত্রী বা মহিলা। পরের প্রশ্নে বলা হচ্ছে সুসংহত শিশু বিকাশ প্রকল্প রূপায়ণের জন্য কোন আন্তর্জাতিক সংস্থা বিশেষভাবে সাহায্য করে। তো যে সংস্থা বিশেষভাবে সাহায্য করে সেটির নাম হচ্ছে ইউনিসেফ। এই ইউনিসেফের ফুল ফর্মটি আপনাদেরকে মনে রাখতে হবে। এটা যে ফুল ফর্ম সেটি হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনিসেফের ফুল ফর্ম পরীক্ষায় আসতেই পারে, আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুসংহত শিশু বিকাশ প্রকল্প রূপায়ণের জন্য কোন আন্তর্জাতিক সংস্থা বিশেষভাবে সাহায্য করে, সেটা হচ্ছে ইউনিসেফ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি এমএমপি এর পুরো নাম কি। তো এমএমপি এর পুরো নাম হচ্ছে মিড ডে মিল প্রোগ্রাম। দেখতে পাচ্ছেন এই বানানগুলো কিন্তু মনে রাখতে হবে, মিড ডে মিল প্রোগ্রাম। ঠিক আছে, এমএমপি এর পুরো নাম হচ্ছে মিড ডে মিল প্রোগ্রাম। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি বিশ্ব শিশু দিবস কবে পালিত হয়। তো বিশ্ব শিশু দিবস পালন করা হয় 20 নভেম্বর। 20 নভেম্বর পালন করা হয় বিশ্ব শিশু দিবস। পরের প্রশ্নে বলা হচ্ছে বিসিজি এর পুরো নাম কি। বিসিজি এর পুরো নাম কি। তো বিসিজি এর পুরো নাম হচ্ছে বেসিলাস ক্যালমেট গুয়ারিন। বেসিলাস ক্যালমেট গুয়ারিন। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি ডিএনএ এর পুরো নাম কি। তো ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্নে বলা হচ্ছে আরএনএ এর পুরো নাম কি। তো আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে ডিএনএ কথাটি রয়েছে সেই ডিএনএর যে দেখতে পাচ্ছেন এই যে রাইবো নিউক্লিক অ্যাসিড এটাই হচ্ছে আরএনএ, আর ডিঅক্সিরাইবো নিউক্লিক হচ্ছে ডিএনএ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি এইচআইভি এর পুরো নাম কি। তো এইচআইভি এর পুরো নাম কি, সেটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি এইডস এর পুরো নাম কি। তো এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি আইভিএফ। আইভিএফ এর পুরো নাম কি। তো আইভিএফ এর পুরো নাম হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইনভিট্রো ফার্টিলাইজেশন। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি এসটিডি। এসটিডি এর ফুল ফর্ম কি। তো এসটিডি এর পুরো নাম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি হু এর পুরো নাম কি। তো হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি ওআরএস। ওআরএস এর ফুল ফর্ম কি? তো ওআরএস এর ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন হচ্ছে ওআরএস এর ফুল ফর্ম। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি পিএইচসি। পিএইচসি এর পুরো নাম কি? তো পিএইচসি এর পুরো নাম হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার। প্রাইমারি হেলথ সেন্টার, পিএইচসি। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। আর দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? সেটা হচ্ছে 1556 সালে। আর কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? সেটি হচ্ছে 1540 সালে। কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? সেটা হচ্ছে 1540 সালে। পরের প্রশ্নে বলা হচ্ছে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। পরের প্রশ্নে বলা হচ্ছে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। পরের প্রশ্নে বলা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? সেটি হচ্ছে 1761 সালে। 1761 সালে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। পরের প্রশ্নে বলা হচ্ছে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। পরের প্রশ্নে বলা হচ্ছে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্নে বলা হচ্ছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্নে বলা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন? তো তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতা। পরের প্রশ্নে বলা হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন মহেঞ্জোদারো সভ্যতা। পরের প্রশ্নে বলা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদি। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। পরের প্রশ্নে বলা হচ্ছে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাটের নাম কি? তো মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্নে বলা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়েছিল বা কত সালে হয়েছিল? তো সেটি হচ্ছে 1905 সালে। 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলন। পরের প্রশ্নে বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? তো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে। 1914 সালেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। পরের প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে। পরের প্রশ্নে বলা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। পরের প্রশ্নে বলা হচ্ছে আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? তো আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে। 1930 সালে হয়েছিল আইন অমান্য আন্দোলন। পরের প্রশ্নে বলা হচ্ছে অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? তো অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। 1920 সালে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন। পরের প্রশ্নে বলা হচ্ছে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? তো হু এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ডে হচ্ছে হু এর সদর দপ্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা বইগুলির নাম কি কি? এর মধ্যে যে সমস্ত রচনাগুলি বা উপন্যাস রয়েছে বা বিখ্যাত যে সমস্ত রচনাগুলো রয়েছে রবীন্দ্রনাথের,
সেগুলো কিন্তু এখানে আপনাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে যে চোখের বালি কে রচনা করেন, নৌকাডুবি কে রচনা করেন, গোরা কে রচনা করেন, ঘরে বাইরে কার লেখা, গীতাঞ্জলি কার লেখা, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। তো এইগুলো প্রত্যেকটি কিন্তু রবীন্দ্রনাথের লেখা বা রচনা বা উপন্যাস বা বইগুলি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বইগুলি কি কি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমস্ত উপন্যাস বা যে সমস্ত লেখাগুলি গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে হচ্ছে দেবদাস, পথের দাবি, শ্রীকান্ত, চরিত্রহীন এবং পরিণীতা। যে কোনো কোশ্চেন আসতে পারে যে দেবদাস কার রচনা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পথের দাবি কার রচনা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্ত কার রচনা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চরিত্রহীন কার রচনা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরিণীতা কার রচনা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এইরকমভাবে কোশ্চেন আসতে পারে। পরের প্রশ্নে বলা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলি কি কি। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলি হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, অশনি, সংকেত। এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কোশ্চেন আসতে পারে পথের পাঁচালী কার লেখা, অপরাজিত কার লেখা, আরণ্যক কার লেখা, এরকমভাবে কোশ্চেন কিন্তু আসতে পারে। এগুলো প্রত্যেকটিই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত লেখা বা রচনা বা বই বা উপন্যাসগুলি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বইগুলিও কি কি, তো এগুলো আপনাদের জানতে হবে। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, দেবী চৌধুরানী, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, লেখা, উপন্যাস বা বইগুলি। তো যে কোনো কোশ্চেন আসতে পারে যে দুর্গেশ নন্দিনী কার রচনা, কপালকুণ্ডলা কে রচনা করেছিলেন, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। পরে আমরা চলে যাচ্ছি গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। এটা হচ্ছে জলপাইগুড়ি জেলাতে অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্নে বলা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এটি হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। পরের প্রশ্নে বলা হচ্ছে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ। তো বক্সা ব্যাঘ্র সংরক্ষণ অর্থাৎ টাইগার রিজার্ভ, তো এটা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। আর পরের প্রশ্নে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা কী নামে পরিচিত, এটি হচ্ছে রেড ক্লিফ লাইন বা রেখা। তো রেড ক্লিফ লাইনেই হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী যে বর্ডার লাইন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারত ও চীনের যে সীমান্ত রেখা সেটি কী নামে পরিচিত, এটি হচ্ছে ম্যাকমোহন লাইন বলা হয়। তো ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীনের মধ্যবর্তী যে সীমান্তবর্তী যে রেখা বা বর্ডার লাইন সেটি হচ্ছে ম্যাকমোহন লাইন। পরের প্রশ্নে বলা হচ্ছে অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আপনাদের পরীক্ষার আগে কিন্তু জানতে হবে, যে সমস্ত অধ্যায় থেকে আইসিডিএস পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে টপিক এখান থেকে আপনাদের ক্লিয়ার করতে হবে, এটি হচ্ছে সরলীকরণ, অর্থাৎ সরল আসতে পারে বা নাম্বার সিস্টেম থেকে আসতে পারে। নাম্বার সিস্টেম অর্থাৎ বিভিন্ন যে সমস্ত সংখ্যাগুলো থাকে সেই সংখ্যা রিলেটেড কোশ্চেন কিন্তু আসতে পারে। ভগ্নাংশ বা তার থেকে শুরু করে যে সমস্ত মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপর দেখতে পাচ্ছেন পরবর্তী রয়েছে অনুপাতের অঙ্ক, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসিডিএসের ক্ষেত্রে। গড়ের অঙ্ক আসে থাকে সময় এবং কাজ বা সময় এবং কার্যের অঙ্ক, সময় এবং দূরত্বের অঙ্ক, ট্রেনের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে, পিতা পুত্রের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে, ঐকিক নিয়ম কিন্তু আইসিডিএসে এসেই থাকে। এই প্রত্যেকটি টপিক থেকে কিন্তু জিজ্ঞাসা করা হয়। লসাগু গোসাগু এই সমস্ত যে টপিকগুলো রয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন খুব ভালোভাবে করতে হবে। ট্রেনের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, ঐকিক নিয়ম, এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে থাকে সেগুলো আপনারা বারবার প্রিপারেশন নিতে থাকুন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে পরীক্ষাতে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি রচনা থেকে কোন কোন টপিকগুলো আপনাদের ক্লিয়ার করতে হবে পরীক্ষার আগে। এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে বিজ্ঞান সম্পর্কিত যে সমস্ত রচনাগুলো হয়ে থাকে, যে বর্তমান জীবনে বিজ্ঞানের ভূমিকা বা বিজ্ঞানের যে সমস্ত আবিষ্কারগুলো রয়েছে সেই রিলেটেড যে রচনা হয়ে থাকে, বা আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ভূমিকা, এই ধরনের যে সমস্ত রচনাগুলো হয়ে থাকে বিজ্ঞান রিলেটেড, সেই যে রচনা সেগুলো আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তারপর এখানে রয়েছে সামাজিক সম্পর্কিত, অর্থাৎ সমাজে যে সমস্ত বিভিন্ন যে সমস্ত ঘটনাগুলো হয়ে থাকে বা যে সমস্ত ইভেন্টগুলো হয়ে থাকে, যেমন
ব্লাড ডোনেশন ক্যাম্প বা এই ধরনের যে সমস্ত সামাজিক যে সমস্ত ঘটনাগুলো হয়ে থাকে সেই রিলেটেড কিন্তু রচনা আসতে পারে। দূষণ সম্পর্কিত অর্থাৎ পরিবেশ দূষণ থেকে শুরু করে জল দূষণ বায়ু দূষণ এই সমস্ত রিলেটেড কিন্তু কোশ্চেন আসতে পারে। ঘটনা সম্পর্কিত এই ঘটনা অর্থাৎ এই ধরনের ঘটনা যেমন যেমন মেলা মেলা নিয়ে একটি রচনা লিখতে বলা হয়েছে, বা বর্ষাকাল সম্পর্কিত যে সমস্ত রচনাগুলো হয়ে থাকে, বা কোনো কাল বিশেষ যে সমস্ত রচনাগুলো হয়ে থাকে সেই ঘটনা সম্পর্কিত কিন্তু রচনা ভালোভাবে করতে হবে। প্লাস ব্যক্তিত্ব সম্পর্কিত অর্থাৎ কোনো একটি ব্যক্তির নিয়েও কিন্তু রচনা দিতে পারে। যে সমস্ত মহান ব্যক্তিত্বগুলো পশ্চিমবঙ্গে আছেন তাদের সম্পর্কিত কিন্তু রচনা আসতে পারে, যেমন বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের যে সমস্ত রচনাগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু আপনাদেরকে একটুখানি দেখে নিতে হবে। কিন্তু প্রথমেই বলে রাখি, যদি আপনার বেসিক আইডিয়া থাকে, কোনো রকমের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের নর্মাল বেসিক আইডিয়া থাকে তো সেখান থেকে আপনি কিন্তু রচনা লিখতে পারবেন। রচনার যে লিমিট সেটা হচ্ছে 150টি শব্দের মধ্যে লিখতে হবে। তো এটা কিন্তু বাধ্যবাধকতা নেই যে 150টির মধ্যে লিখতে হবে, তার বেশি হলেই চলবে কম হলেই চলবে। সব সময় চেষ্টা করবেন 140 থেকে 160-এর মধ্যে, 140 থেকে 160টি শব্দের মধ্যে আপনাদেরকে কিন্তু রচনাটি লিখতে হচ্ছে। এর থেকে বেশি বা কম নয়, কম লিখলে নম্বর কম হবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে হাতের লেখা সমস্ত কিছু দেখে এবং তার সাথে পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে কিন্তু খুব ভালোভাবে ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত পুরোপুরি ভালোভাবে গুছিয়ে লিখতে হবে। তো এটা হচ্ছে রচনা সম্পর্কিত বিভিন্ন টপিক থেকে কোশ্চেন আসতে পারে। আপনাদের কাজ হলো মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত ব্যাকরণ বই রয়েছে বাংলা, সেই ব্যাকরণ বইয়ে এই ধরনের কিন্তু রচনাগুলো প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে, সেখান থেকে জাস্ট এক একটি করে রিডিং দিলেই কিন্তু ভালোভাবে আইডিয়াটা চলে আসবে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আইসিডিএস রিলেটেড যা কিছু সাজেশন ছিল আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়, যদি কোনোভাবে কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, তার পাশাপাশি ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন চাকরি আপডেট পাওয়ার জন্য। তার সাথে সাথে আইসিডিএস রিলেটেড বা আশাকর্মী রিলেটেড বিভিন্ন আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।